দিন দিন জনপ্রিয় হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা পর্যটন রিসোর্টগুলো। বাড়ছে ভ্রমণ পিয়াসীর সংখ্যা। সহযোগিতার আশ্বাস পর্যটন কর্পোরেশনের। রাজশাহীর পদ্মার পাড়ে বেড়াতে টিকিট ব্যবস্থা চালু, নগরবাসীর ক্ষোভ। বিনোদনের সুযোগ বাড়াতেই এই উদ্যোগ, দাবি সিটি কর্পোরেশনের। বিসিক শিল্পনগরীতে রপ্তানিমুখী শিল্প স্থাপনের উপযোগী অবকাঠামো গড়ে তোলার নির্দেশ শিল্পমন্ত্রীর। চলছে দুদিনব্যাপী সম্মেলন। এবং শ্রম বিধিমালা 2015 সংশোধনের দাবি শ্রমিক সংগঠনগুলোর। প্রচলিত আইনে বিদ্যমান সুবিধা থেকে শ্রমিকদের বঞ্চিত হওয়ার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব রিসোর্ট ব্যবসা এবং অভ্যন্তরীণ পর্যটন খাতে এর প্রভাব নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ। জনাব খবির উদ্দিন আহমেদ, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনার সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নিচ্ছি কিছু খবর। ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করছে গোয়েন্দা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত 3 সন্দেহভাজন হত্যাকারী সহ 4 জন আটক করা হয়েছে বলেও জানানো হয় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শুটার রুবেল এবং তামজিদ ওরফে শরীফ। গত রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সকাল 11:30টার দিকে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ব্রিফিং করার কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন 3 হামলাকারীকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই দিন থেকেই এই 3 হামলাকারীকে ধরতে অভিযান চালায় তারা। গত 28 সেপ্টেম্বর রাতে গুলশান 2-এ তাভেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন তাভেলার সহকর্মী নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিওর এক কর্মকর্তা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরের আশেপাশে গড়ে উঠছে পর্যটন রিসোর্ট। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর কাছাকাছি হওয়ায় এই রিসোর্টগুলোতে ভ্রমণ পিয়াসীর সংখ্যা প্রতি বছরই বাড়ছে। আর 2016 সালের পর্যটন বর্ষ মাথায় রেখে অভ্যন্তরীণ পর্যটন খাতকে গতিশীল করতে সব রকম সুযোগ সুবিধা দিতে প্রস্তুত পর্যটন কর্পোরেশন। সানবির রুপলের রিপোর্ট। তিলোত্তম রাজধানী ঢাকার এই ব্যস্ততার চিত্র প্রতিদিনের। এখানকার শহুরে বাস্তবতায় ঘড়ির কাঁটায় সূর্য ওঠে, সূর্য ডোবে, তবে জীবন চলে না। শত ব্যস্ততায় দিন আর রাতের তফাৎ মিলেমিশে একাকার। তবু হাঁপিয়ে ওঠা জীবনে একটু ফুরসত পেলে মন ছুতে চায় প্রকৃতিকে। এমন বাস্তবতা মাথায় রেখে পাখামেলা প্রকৃতির কাছ থেকে একটু আয়েশি ভ্রমণের জন্য শহরের কাছাকাছি অন্তত একদিনের জন্য হলেও পরিবার পরিজন নিয়ে দল বেঁধে ঘুরতে বেরিয়ে পড়েন অনেকে। এক একটি রিসোর্ট যেন সব সুবিধায় সাজানো গ্রাম। প্রায় 12 জনের একটা গ্রুপ চলে আসছি। আর গ্রুপ ছাড়া এরকম জায়গাতে ভালোও লাগে না। খুব নিরিবিল, খুবই ভালো লাগতেছে। সুইমিং পুল আছে, তারপর দোলনা আছে বাচ্চাদের, সবকিছু লেক আছে। বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য অনেক কোম্পানিও বেছে নেন এসব স্থান। ভালো কিছু কোম্পানি আছে, তো ওনারা আবার ওয়ার্কিং ডেজে খুব ভালো আমাদের এখানে বড় বড় প্রোগ্রাম গুলো হয়ে থাকে। ঢাকা থেকে যেতে যে সময়টা লাগে, আসতে যে সময়টা লাগে, ওই সময়ের মধ্যে দেখা যায় এখানে এসে ঘুরে খেয়ে দিয়ে বেরিয়ে ঢাকা চলে যেতে পারে। বেসরকারিভাবে গড়ে ওঠা ভ্রমণ স্পট ও রিসোর্টগুলোর জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পর্যটন কর্পোরেশনের। প্রাইভেট সেক্টরগুলোকে এনকারেজ করা হচ্ছে। তারা যদি আগে আসে, আমরা তাদেরকে, তারা যে ধরনের সুযোগ সুবিধা চায়, আমরা সেই সকল সুযোগ সুবিধা তাদেরকে প্রোভাইড করব। পর্যটন কর্পোরেশনের হিসেবে প্রতি বছর 80 লাখ স্থানীয় পর্যটক বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। শহর থেকে একটু দূরে ঢাকার আশপাশে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট। আর এসব রিসোর্ট শুধুমাত্র ভ্রমণ পিয়াসীদের প্রকৃতির কাছাকাছি টানে তাই নয়, ভূমিকা রাখছে অভ্যন্তরীণ পর্যটন শিল্প। সানবির রুপল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।
দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এই বিষয়ে বিস্তারিত জানবো ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবিরউদ্দিন আহমেদের কাছ থেকে। খবিরউদ্দিন আহমেদ, আমরা রিপোর্টটি দেখলাম, আমরা দেখলাম যে আসলে আমরা জানিও বোধহয় যে এখন সম্প্রতি যে রিসোর্ট ধারণাটা আসলে ব্যবসাটাও অনেক জনপ্রিয়, কারণ মানুষজন এখন অনেক ঘুরতে যাচ্ছে। তো এর পেছনে আসলে আর কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? গত 8-10 বছর ধরে আসলে আমরা এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে মানুষ শত ব্যস্ততার মাঝেও তার রিল্যাক্স দরকার। আজকে উন্নত বিশ্বের দিকে তাকান, তাদের প্রতি সপ্তাহে 2 দিন ছুটি, তারা 5 দিন কাজ করে, 2 দিন তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। মানে দেশের অভ্যন্তরের যে সমস্ত গ্রামের যে সমস্ত নেচার আছে, সেসব নেচারের টানে তারা ওই দিকে চলে যাচ্ছে। রিসোর্টের আইডিয়াটা হচ্ছে, রিসোর্ট এমন এক জায়গায় হবে যেখানে একদম শান্তি, অর্থাৎ কোনো কোলাহল থাকবে না, গাড়ির আওয়াজ থাকবে না, কোনো মানুষের বেশি ভিড় থাকবে না, নিরিবিলি জায়গা থাকবে, যে জায়গাটা নেচার তাকে টানবে, সেই সমস্ত জায়গা ঘিরে রিসোর্ট তৈরি হয়। এই রিসোর্টের মধ্যে থাকে হোটেল থেকে আরম্ভ করে অন্য সমস্ত সুযোগ সুবিধা। আর এই রিসোর্টে গিয়ে মানুষ 2 দিন যখন বাংলাদেশে 2 দিন ছুটি আছে, এই 2 দিন ছুটির ফলে ঢাকার যে সমস্ত অভ্যন্তরীণ ট্যুরিস্ট, এরা ওখানে গত 8-10 বছর ধরে এরা কিন্তু ওখানে যাচ্ছে। যেতে যেতে এখন যদি একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে 8 মিলিয়ন অভ্যন্তরীণ ট্যুরিস্ট অলরেডি এই সমস্ত রিসোর্ট ভ্রমণ করছে। কক্সবাজার সহ, কুয়াকাটা সহ বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় 80 লক্ষ ট্যুরিস্ট, অভ্যন্তরীণ ট্যুরিস্ট যাচ্ছে। আর একটি দেশের ট্যুরিজম উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে অভ্যন্তরীণ ট্যুরিস্টদের আগমন। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু আসলে এতদিন আমরা কিন্তু দেখিনি। মানে মানুষজন হয়তো আয় করতো, কিন্তু বেড়াতে যাওয়ার আসলে সেই প্রচলনটা গড়ে উঠছে। বাংলাদেশ সরকার গত কয়েক বছর ধরে ট্যুরিজমকে যেভাবে প্রমোট করছে, এই প্রমোটের ফলে এটা আপনারা সাংবাদিকদের মাধ্যমে, সরাসরি বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রমোশনের ফলে আজ ঢাকার থেকে, বাংলাদেশ থেকে ট্যুরিস্টরা বিদেশে যেত, কিন্তু বিদেশে যেভাবে যেত এটা কিন্তু অনেক কমে গেছে। আর এটা যদি না কমানো যায় তাহলে ট্যুরিজম উন্নয়ন সম্ভব হবে না। আর দেখেন না যে রাজনৈতিক অস্থিরতা, নানা কারণে মানে বিদেশ থেকে ট্যুরিস্ট আসতে পারছে না। এই না আসার ফলে দেশের ট্যুরিস্ট যদি রেগুলার বাইরেই যায়, তাহলে এই দেশের তো উন্নয়ন হবে না। অতএব এই ট্রেন্ডটা কিন্তু অলরেডি সরকার এবং আমাদের প্রাইভেট সেক্টর যারা আছি, এটা আমরা উন্নয়ন করতে সক্ষম হয়েছি এবং এটা কালচার কিন্তু শুরু হয়ে গেছে যে অভ্যন্তরীণ ট্যুরিজম। আমি জানি যে বিশ্বের, আমি যখন ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ছিলাম এবং আমি সরকারি চাকরি করতাম, বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, কিছু নাই, ছোট্ট একটু জায়গা, একটা দেশে হয়তো 60,000-70,000 লোক আছে, বাহামাস, বারমুডার মতন জায়গায়, সেখানে দেখা যাচ্ছে ট্যুরিস্ট ভর্তি, তাদের একমাত্র সোর্স অফ ইনকাম ট্যুরিস্ট, কিছুই নাই বলতে চলে। একটু সমুদ্র আছে, সমুদ্রের তেমন বিচ নাই, এখানে 20তলা 30তলা হোটেল আছে, কিন্তু বাংলাদেশে যে ন্যাচারাল বিউটি, সমুদ্র বলেন, পাহাড় বলেন, এমনি জায়গা বলেন, একটা অসাধারণ নেচার, এই নেচারকে ঘিরে মানুষ কিন্তু, এটাই হচ্ছে ট্যুরিজমের পূর্বশর্ত। দেশে এখন আসলে কতগুলো রিসোর্ট আছে? দেশে প্রায় 250 রিসোর্ট, ইন দি মিন টাইম 200 রিসোর্ট অলরেডি কাজ করছে, আরও রিসোর্ট কনস্ট্রাকশন হচ্ছে। রিসোর্টের একটা ভালো একটা জেগে উঠছে। আপনার সিলেটেই প্রচুর রিসোর্ট হয়ে গেছে, গাজীপুরে প্রচুর রিসোর্ট হয়েছে, কুয়াকাটার ওইদিকে হচ্ছে, এবং সিটিএ ছড়িয়ে বিভিন্ন জায়গায় অনেক রিসোর্ট হচ্ছে। কারণ রিসোর্টে অনেক গেস্ট আসছে, বিদেশ থেকেও বেশ গেস্ট আসা শুরু করেছিল, কিন্তু বাধাগ্রস্ত হওয়ার পরে এখন কিন্তু প্রবলেম হচ্ছে। আজকে বিদেশি গেস্টের কেন যেন আমাদের পাচ্ছি না, কমে যাচ্ছে, বিকজ গত বছর রাজনীতি এবং লিশারের দুটো ঘটনা ঘটে গেল। এটা কি আসলে কোনো প্রভাব ফেলেছে? এটা কিছু প্রভাব ফেলছে, বড় ধরনের প্রভাব ফেলছে। আমার জাপান থেকে গেস্ট ছিল, জাপান থেকে বুকিং ছিল রিসোর্ট গলফ ক্লাবে, কিন্তু সেটা কিন্তু জাপানের গেস্ট তারা বাতিল করেছে। কিন্তু এটা ভালোভাবে বোঝানোর প্রয়োজন আছে। এটা সত্য কথা, যেটা আপনারা যদি touristkill.com বলে একটা যদি ভিজিট করেন, সেখানে দেখবেন বিশ্বের বহু দেশে কিন্তু বিভিন্নভাবে ট্যুরিস্টরা কিল হচ্ছে, কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত কিন্তু কোনো ট্যুরিস্ট কিল হয় নাই। বিচ্ছিন্ন 1-2 ঘটনা, কিন্তু এটা যে কোনোভাবে হোক, যে কোনো রাজনৈতিক কারণ হোক, বিদেশের কোনো রাজনৈতিক পলিসির কারণে হোক, এটা কিন্তু বাংলাদেশকে একটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এটা আমাদের কাটিয়ে উঠতে হবে। সেক্ষেত্রে বিকল্প চিন্তাটা কি আসলে? যেহেতু বিদেশি পর্যটক এখন আসছেন, আপনি বলছেন যে বিকল্প চিন্তাটা আমি মনে করি যে বাংলাদেশে যারা প্রমিনেন্ট, যারা নাম করা ব্যক্তিত্ব আছে, সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, সামাজিক ব্যক্তিত্ব বলেন, কালচারাল ব্যক্তিত্ব বলেন, এদেরকে কথা বলতে হবে। এদের কথা মানুষ শুনবে। এটা বিদেশে কথা বলতে হবে, দেশে কথা বলতে হবে, এবং এইসব নাম করা যেসব লোক, এই সমস্ত রিসোর্টে এদের মাঝে মধ্যে যেতে হবে। এরা যাবে, এটা দেখে আরো লোক ইন্টারেস্টেড হবে। এটা যদি বেশি করে কথা বলা যায় প্রমিনেন্টলি যে না এখানে কি, তাহলে মানে এটা অনেক কমিয়ে আসবে। এবং বাংলাদেশে কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি, অন্তত
ট্যুরিজম সেক্টরে, কারণ ট্যুরিজম সেক্টরকে আমি মনে করব সবাই এটাকে সহায়তা দিচ্ছে, এবং এটাই সত্য কথা যে এইভাবে যদি অভ্যন্তরীণ ট্যুরিজম বেরিয়ে যায়, বাইরের থেকে লোকজন আসে, আগামী 7-8 বছর মধ্যে বাংলাদেশের যে বাজেটের একটা সিংহভাগ এই ট্যুরিজম থেকে আনয়ন করা সম্ভব। আপনি বলছিলেন যে বছরে প্রায় 8 মিলিয়ন অভ্যন্তরীণ পর্যটক হচ্ছে আসলে ঘুরে বেড়াচ্ছে দেশ জুড়ে। তো কেমন আপনাদের ব্যবসাটা কেমন হচ্ছে, বা আপনাদের ব্যবসাটা আসলে বর্তমান প্রেক্ষাপটে কতখানি আসলে সম্ভাবনা? ব্যবসাটা আপনি চিন্তা করেন, গত ঈদে না হলে কক্সবাজার নিয়ে 1000 কোটি টাকা ইনকাম হয়েছে। গত এই 3 দিন যে ছুটি গেল, এই ছুটি কিন্তু আমাদের প্রত্যেকটা রিসোর্টে আমরা জায়গা দিতে পারিনি। এটা কিন্তু আমাদের আভ্যন্তরীণ টুরিস্ট। এই আভ্যন্তরীণ টুরিস্টদের ব্যাপারে আমাদের আরও একটু সুযোগ সুবিধা, আরও একটু সেবার মান বাড়াতে হবে। এর সবচেয়ে আরেকটা বড় অসুবিধা যেটা, সাধারণত রিসোর্টগুলো হয় কিন্তু অনেক ভিতরে গিয়ে, আমি বললাম যেখানে কোলাহল মুক্ত, যেখানে যে পাখি থাকবে, এই বললাম রিসোর্টে মিলিয়নস অফ বার্ডস অলরেডি এসে গেছে, এরকম এগুলো দেখতে যাবে। এগুলো দেখতে গেলে যে প্রবলেমটা আমাদের হয়, আমাদের রাস্তাঘাট কিন্তু অলরেডি ভালো হয়েছে, কিন্তু দেখা যায় একটা রিসোর্ট একটু ভিতরের দিকে হয়, সাধারণত মেন রোডের থেকে একটু ভিতরে হয়। ওই ভিতরে যে 4 কিলো 5 কিলো 3 কিলো যে রাস্তা, অথবা ওই রাস্তার পাশে কোনো নদী, এই যে ইনফ্রাস্ট্রাকচার, এইগুলো সরকারের দেখার খুবই প্রয়োজন। কারণ সরকার সব দিকে দেখছে। মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। কাল এবং পরশু একটা বুদ্ধিস্ট সার্কিট নিয়ে এখানে যে সেমিনার হবে, কনফারেন্স হবে, সেখানে প্রায় 11টা দেশের থেকে মন্ত্রী আসছে, মাননীয় প্রধানমন্ত্রী ওখানে থাকবে। এটা ব্যাপক একটা পরিস্থিতি নানাভাবে আমাদের হচ্ছে, আমরা কিন্তু গুড ট্র্যাক। এখন আমাদের ছোটোখাটো জিনিসগুলা যেমন রাস্তাঘাট এবং ব্রিজ, এগুলোর দিক তাকাতে হবে, এবং আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এরাও ভালো কাজ করছে, কিন্তু এদেরকে আরো ভালো কাজ করতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে। যেহেতু আপনি বলছেন যে একটু ভিতরের দিকে হয়, তাহলে নিশ্চয়ই নিরাপত্তার বিষয়টা আসলে পর্যটকদের মাথায় থাকে। পুলিশ অলরেডি সরকার গঠন করেছে, সব জায়গা দিতে পারছে না এখনো, আরো টুরিস্ট পুলিশ বাড়াতে হবে। এবং এই টুরিস্ট পুলিশ, আমি যেটা মনে করি, এরা গাড়ি নিয়ে সবসময় থাকে, অস্ত্র নিয়ে থাকে না, এগুলোর প্রয়োজন নেই। এগুলো থাকবে, বেহাইন থাকবে। আমি বহু দেশে গেছি, আমি সব জায়গায় দেখেছি পুলিশ আছে, সাদা পোশাক আছে এবং পোশাকও আছে, এরা এমনি পাবলিকের সাথে মিশে যাবে, টুরিস্টের সাথে মিশে যাবে, ঘোরাফেরা করবে। আমার মনে হয় সরকার পরবর্তীতে এই টুরিস্ট পুলিশদের শুধু গাড়ি ছাড়া, অস্ত্র ছাড়া ঘুরতে দেবে, এটাই যথেষ্ট। আপনার কি মনে হয় যে আসলে ওটা দেখে আসলে পর্যটকরা কিছুটা অনেক সময় পর্যটকটা কি, পর্যটকটা হচ্ছে তারা আসে কেন, রিল্যাক্স, বিনোদন। এই বিনোদনের কিন্তু অনেক কিছু প্রয়োজন, এই অনেক কিছু এখানে কিন্তু সবাইকে সহজ হতে হবে। কারণ বিনোদন করতে গিয়ে দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, একটা মেয়ে একটা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, নানাভাবে তারা দে আর মুভিং, তারা মদ খাচ্ছে, তারা নানা রকম আড্ডা মারতেছে, এগুলো কিন্তু এনকারেজ করতে হবে। এবং প্রয়োজনে ভালো ভালো রিসোর্ট যেগুলো আছে, ইভেন মিডিয়াম রিসোর্ট যেগুলো আছে, ওদেরকে ছোটো ছোটো একটা বারের একটা মিনিমাম একটা বারের পারমিশনও দেওয়া প্রয়োজন, তা নাহলে আমার মনে হয় ঠিক হবে না। এবং কুয়াকাটা আমাদের একটা সাংঘাতিক সম্ভাবনা জায়গা, এই জায়গাটাকে আরো বেশি মনোযোগ দিতে হবে। আসলে একটি রিসোর্টের পেছনে আপনাদের বিনিয়োগটা কেমন হয়? একটি রিসোর্টের পিছনে, একটা ছোটখাটো রিসোর্ট করতে গেলেও 5-10 কোটি টাকার নিচে হয় না। আর এটিকে যদি আন্তর্জাতিক মানের করতে হয়, তাহলে 100 কোটি 200 কোটি টাকা প্রয়োজন, এবং এমনকি 1000-2000 কোটি টাকা প্রয়োজন। কিছু কিছু রিসোর্ট ইন্দিমিন টাইম গড়ে উঠেছে, আমার মনে হয় প্রায় 3000 কোটি টাকা অলরেডি রিসোর্ট খাতে বিনিয়োগ হয়ে গেছে। তো ইনকামও হচ্ছে, এবং এক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের যে ব্যাংকগুলো আছে বা প্রাইভেট ব্যাংকগুলো আছে, এই সহজ শর্তে লোন দিলে আরও রিসোর্ট গড়ে উঠতে পারে। কারণ রিসোর্ট কিন্তু একটা দেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি। যেমন ডোমেস্টিক ট্যুরিজম উন্নয়নের জন্য পূর্বশর্ত, তেমনি যত রিসোর্ট গড়ে উঠবে বিশ্বের বহু দেশ থেকে তখন লোক আসবে, এবং তারা ব্যবসায়িক কাজও আসবে, ট্যুরিজমের কাজও আসবে, এবং দেশের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। অনেকে কিন্তু আসলে বেড়াতে যেতে চান এখন, কিন্তু অনেকের কাছে মনে হয় যে খরচটা বোধহয় একটু বেশি ধরা হচ্ছে। খরচটা ঠিক আছে, আপনি সাথে আমি একমত। মানে সেক্ষেত্রে কিছু ইকোনমি রুম থাকবে, সেগুলোতে যাবে যারা বাংলাদেশের মিডিল ক্লাস লোকের সংখ্যা আস্তে বাড়ছে, এদের জন্য আসলে খরচ একটু কম দেওয়া দরকার। অ্যাট দি সেম টাইম আমাদের ফরেন টুরিস্টের জন্য সেখানে কিন্তু এটা ছাড় দেওয়া যাবে না, কারণ বিদেশি টুরিস্টদের ক্ষেত্রে দামটা বাড়িয়ে রাখতে হবে, এবং সেখানে মাস ট্যুরিজম সেখানে করা যাবে না। আজকে ধরেন সাজেক ভিলাতে প্রচুর লোক যাচ্ছে, প্রচুর লোক যায়, কিন্তু ওটা নষ্ট হচ্ছে। কিন্তু আমি সম্প্রতি ভুটানে গেছিলাম, ভুটানে দেখলাম তারা কিন্তু মাস ট্যুরিজমকে অ্যালাউ করে না। ইভেন সার্ক কান্ট্রিজ ছাড়া অন্যান্য দেশের যে কোনো টুরিস্ট আছে, প্রতিদিনের জন্য তারা $200 চার্জ করে। তো দুটি জিনিস দরকার, একটা আছে ডোমেস্টিক ট্যুরিস্টের জন্য একটু কম দিতে হবে, কিন্তু ডোমেস্টিক ট্যুরিস্টের মধ্যে যারা বড় লোক আছে
তাদের জন্য কিন্তু আলাদা রুম রেখে তাদের চার্জটা বেশি রাখতে হবে। এই বড় লোক যারা আছে এরা দেখেন এরা ব্যাংকক যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, এরা কিন্তু প্রচুর টাকা খরচ করছে এবং এরা কিন্তু দেশে যখন কোনো রিসোর্টে যাচ্ছে তখন কিন্তু আসলে এরা তুলনাও করছে। তুলনা আমি তো বললাম যে অলরেডি ইন দি মিন টাইম কিন্তু দেশেরও বহু রিসোর্ট অলরেডি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়ে গেছে। দেশের অনেক গ্রামগঞ্জের মধ্যেও সুন্দর সুইমিং পুল হচ্ছে, মিলিয়নস অফ বার্ডস পাওয়া যাচ্ছে, মাছ হাতে ধরে খাওয়া যাচ্ছে, সেই মাছ দিয়ে বারবিকিউ করে খাওয়া যাচ্ছে। আপনি অরুণ রিসোর্ট ওয়ার্ল্ড ক্লাব দেখেন, অরুণরিসোর্ট.com, দেখবেন যে ওখানে আপনি সুইমিং পুলও পাচ্ছেন, ওখানে মাছও পাচ্ছেন, ওখানে মিলিয়নস অফ বার্ডসও পাচ্ছেন। ঠিক তেমনি সিলেট, তারপরে আমাদের এই মানিকগঞ্জ, কক্সবাজার, বিভিন্ন জায়গায় কিন্তু সব রকম আছে, উন্নত মানের আছে, অনুন্নত আছে, দুটোই আছে। এটা আরো অ্যাওয়ারনেস দরকার। জনাব খবিরউদ্দিন আহমেদ, আমরা আপনার সঙ্গে এই বিষয়ে আরো আলোচনা করব, একটা বিরতি নিয়ে আসতে হচ্ছে। উন্মুক্ত বিনোদন কেন্দ্র রাজশাহীর পদ্মার পাড় ব্যবসা কেন্দ্রে পরিণত হতে চলেছে। এখন থেকে এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। এতে নগরবাসী ক্ষোভ প্রকাশ করলেও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দাবি, বিনোদন ব্যবস্থাকে জোরদার করতেই এই উদ্যোগ। সাইফুর রহমান রকির রিপোর্ট। বড়কুঠি থেকে টিবাদ পর্যন্ত পদ্মাপাড় রাজশাহী নগরবাসীর কাছে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রবেশে আগে ধরাবাঁধা কোনো নিয়ম ছিল না, কিন্তু এখন টিকিট কেটে পদ্মার সৌন্দর্য উপভোগ করতে হবে দর্শনার্থীদের। এ লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন দরগাপাড়া মাজার থেকে লালন শাহ পার্ক পর্যন্ত 10 ফিট উঁচু করে পিলার দিয়ে ঘিরে দিচ্ছে। এতে পদ্মাপাড়ে নগরবাসীর উন্মুক্ত চলাফেরা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা। সবসময় এখানে যাওয়া আসা করতাম, আমাদের একটা কোনো বাধা ছিল না। যদি সেই টিকিটের ব্যবস্থা করে তাহলে তো মানুষ এতটা আসার আর প্রয়োজন বোধ মনে করবে না। যতটুকু অবকাশ যাপন কেন্দ্র আছে আমার, সেটা হচ্ছে না। সামাজিক সংগঠনের সাথে জড়িতরা বলছেন, এমন সিদ্ধান্তের কারণে দর্শনার্থী বিমুখ হয়ে পড়তে পারে পদ্মাপাড়। স্থানীয় জনগণ হয়তো সেখানে যাওয়া আসার সুযোগটা কমে যাবে। প্রতিদিন তাদের পক্ষে পয়সা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে বসে থাকাটা কষ্টকর হবেই। অবশ্য সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা বলছেন, পদ্মার সৌন্দর্য বর্ধনের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মিনিমাম যেটি হয়তো 2 টাকা থেকে 5 টাকা এরকম একটা রেঞ্জের মধ্যে কিছু হতে পারে, তবে এটি ফাইনাল হয় নাই। এখন এটি আরো আমাদের লোকজনের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। সিটি কর্পোরেশন জানিয়েছে, নির্দিষ্ট এলাকার পদ্মার পার্কে কাঁটাতারে ঘিরতে খরচ হচ্ছে প্রায় 37 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দর্শক, আগেই জানিয়েছি ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করেছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাজিয়া, আপনি দেখছেন যে এই মুহূর্তে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই 4 জনকে এখানে যেই ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে তাদেরকে হাজির করা হয়েছে। তো আমি যদি আপনাকে 4 জনের পরিচয় একটু দেই। এর আগে যে এখানে যে প্রথম, অর্থাৎ ডান পাশে যিনি সাদা টি শার্ট পরা, সে হচ্ছে আপনার ভাগ্নে রাসেল। এরপরে মাঝখানে যিনি রয়েছেন ব্লু রঙের টি শার্ট পরা, তার নাম হচ্ছে চাকতি রাসেল। এবং এরপরে আপনি দেখছেন যে তার পাশে যেজন চেক টি শার্ট পরা আরেকজন দাঁড়িয়ে আছেন, তার নাম হচ্ছে শাখাওয়াত ওরফে শরীফ। এবং সবশেষে শার্ট পরা, চেক শার্ট পরা অবস্থায় মাথায় চুল কম যে লোকটি দাঁড়িয়ে আছেন, তার নাম হচ্ছে শুটার রুবেল। তো তার নাম হচ্ছে শরীফ ওরফে শাখাওয়াত। তো এখানে একটু জানিয়ে রাখি যে আপনি এর আগে আমাদেরকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা যে মোটর সাইকেলটিতে করে এই হত্যাকাণ্ডের পর পালিয়ে গেছিল, সেটিও উদ্ধার করা হয়েছে। তো এখানে আমরা যেটি দেখছি যে সেই মোটর সাইকেলটিও কিন্তু এখানে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে হাজির করা হয়েছে। তো 11:30টার সময় এই ব্যাপারে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাভেলা সিজার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে, তো সেই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন কমিশনার ব্রিফিং করবেন। তো এর আগে এই মুহূর্তে তাদেরকে যেই গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে যে ডিএমপির মিডিয়া সেন্টারে নিয়ে আসা হয়েছে। আর এখানে আপনাকে একটু জানাতে চাই যে এর আগে, অর্থাৎ গত সপ্তাহে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার একটি ব্রিফিং করেছিলেন। তো সেই ব্রিফিংয়ে কিন্তু তিনি জানিয়েছিলেন যে হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আসামিদেরকে তারা শনাক্ত করেছিলেন, সেটি তিনি বলেছিলেন। এবং ডিএমপি কমিশনার বলেছিলেন যে হত্যাকাণ্ডের পেছনে যারা ইন্ধন দিয়েছেন তাদেরকেও তারা শনাক্ত করার চেষ্টা করছেন। তবে আজকে একটু এখানে আমি বলতে চাই যে যেখানে যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তো গ্রেফতারের পরে তাদেরকে কারা ইন্ধন দিয়েছেন কিংবা এর পেছনে কেউ আছেন কিনা, সেসব প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানতে পারবো যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে তার ব্রিফিংটি দিবেন। তো ব্রিফিংয়ের আর খুব বেশি সময় বাকি নেই। আমরা ধারণা করছি যে 11:30টার সময় যেহেতু সময় দেওয়া হয়েছে, হয়তো 11:30টায় কিংবা 11:30টার কিছু পরেই আনুষ্ঠানিক ব্রিফিংটি দেওয়া হবে। তো সেই মুহূর্তে যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এখানে কথা বলবেন, তিনি ব্রিফিং দেবেন, সেই মুহূর্তে আমি আপনার সঙ্গে আবারও যোগ দিব। তো এই
মেট্রোপলিটন ডিএমপি মিডিয়া সেন্টার থেকে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফিংটি শুরু হবে আমি আবার আপনার সঙ্গে যোগ দিব। নাজিয়া। দর্শক, ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। দর্শক, এই পর্যায়ে আবারও ফিরছি ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবিরউদ্দিন আহমেদের কাছে। আমরা কথা বলছিলাম রিসোর্ট ব্যবসা ও অভ্যন্তরীণ পর্যটন খাতে এর প্রভাব নিয়ে। যেমন খবিরউদ্দিন আহমেদ, আমরা কথা বলছিলাম রিসোর্ট ব্যবসা নিয়ে। তো আমরা আসলে দেখছি যে রিসোর্টগুলো হচ্ছে হয় ঢাকার আশেপাশে, নয়তো হচ্ছে পাহাড়ে বা সমুদ্রকে কেন্দ্র করে। তো আসলে জেলা শহরগুলোতেও তো আমাদের আসলে অনেক কিছু দেখার আছে। তো পর্যটক আকর্ষণে সেই জায়গাগুলোতে কি আসলে রিসোর্ট গড়ে তোলা সবই সম্ভব? কাছাকাছি, আপনার সাথে তুমি একমত নয়? আপনি জানেন পাকশি রিসোর্ট অনেক দূরে, অরুণ রিসোর্ট গল্ফ ক্লাবও অনেক দূরে, পদ্মা রিসোর্টও ঢাকার পাশে। এমনিতে রিসোর্ট কিন্তু দূরে দূরে ইন্ডিপেন্ডেন্ট গড়ে উঠেছে, যেটা অতটা ব্যাপকভাবে পরিচিতি পায়নি। সেক্ষেত্রে এদের ব্যাপারে আমি বলেছি যে এটা রাস্তাঘাটের যে দুর্দশা কাছাকাছি, ওটা সলভ করতে হবে। বিসাইডস আমি রিসোর্টের উন্নয়নের জন্য যেটা সবচেয়ে বড়, সেটা আমি প্রথমেই বলেছি, অভ্যন্তরীণ ট্যুরিজমের আগমন আরও বেশি, যেটা হচ্ছে, শুরু হয়েছে। অ্যাট দি সেম টাইম আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আমার ধরেন রিসোর্ট গল্ফ ক্লাবে জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে কিন্তু স্টুডেন্টরা এখানে আসে স্টাডি ট্যুর করতে। কিন্তু যে জিনিসটা আমাদের দেশে এখনো পপুলার হয় নাই, আমাদের সরকারি ইউনিভার্সিটি বলেন, বেসরকারি ইউনিভার্সিটি বলেন, এটা কিন্তু তাদের স্টাডি ট্যুরটা, প্র্যাকটিক্যাল স্টাডি ট্যুরটা করছে না। ওই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রির লোকরা ওরা অন জব তাদের ট্রেনিং করায়। তো আমাদের ইউনিভার্সিটিগুলোকে ডাইরেকশন দেওয়া উচিত যে একটা অংশ প্রতি সপ্তাহে বা 7 দিন 5 দিন করে তারা যেন এই রিসোর্টগুলো ভিজিট করে। এর খুব নমিনাল পয়সা নিয়ে রিসোর্ট মালিকরা তাদেরকে কিন্তু দেয়, তবুও কিন্তু ওইটার সংখ্যা তেমন বাড়ছে না। আসলে প্রচারণার অভাব বলে প্রচারণার অভাব, অ্যাওয়ারনেস এবং প্রচারণা আরো বাড়াতে হবে। আমার মনে হয় যথেষ্ট প্রচারণা হচ্ছে, আরো অনেক বেশি প্রয়োজন। এছাড়া আমাদের যে সমস্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত হেরিটেজ আছে, আর্কোলজি আছে, এটা কিন্তু বিশ্বের অনেক দেশে এটা নাই। বিশ্বের দেশের থেকে তারা কিন্তু এই পুরনো ইতিহাস ঐতিহ্যকে দেখতে আসে, এটাই কিন্তু তাদের মেন দেখার ছোট ছোট জিনিস। এই সময় আমাদের যে আর্কোলজিগুলো আছে, আমাদের যে হেরিটেজগুলো আছে, এগুলাকে বাছাই করে এর একটা অংশকে ভালো করে উন্নত করে ওটাকে আমাদের সেল করতে হবে, ওইটাই আমাদের সেল আইটেম হবে। ওইটা আমার মনে হয় এটা আর্কোলজি ডিপার্টমেন্ট থেকে কিছুটা ট্যুরিজম ডিপার্টমেন্টে নিয়ে আসতে হবে, এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলেন, পর্যটন কর্পোরেশন বলেন, তারা এটাকে প্রমোট করবে। এর কাজও শুরু হয়েছে। অপরোড বলে একটা সংগঠন আছে, আমি দেখেছি, তারা সারা বাংলাদেশের আনাচে কানাচে আমাদের কোথায় কি আছে ওরা কিন্তু ট্যুরিজম ওয়েবসাইটে দিচ্ছে। তো কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এর অগ্রগতিটা যাতে হয়, এটার জন্য আরো বেশি সাপোর্ট দরকার। এই রিসোর্টগুলো আসলে দেশের অভ্যন্তরীণ পর্যটন খাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে, কিন্তু 2016 সাল যেহেতু আমাদের পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে, তাকে ঘিরে আসলে আপনাদের পরিকল্পনা কি? তাকে ঘিরে পরিকল্পনা আমাদের প্রথম ধরেন আগামীকাল এবং পরশু আমরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে যেটা বুদ্ধিস্ট সার্কিট একটা কনফারেন্স আমরা এখানে করছি, যেখানে আগামীকালকে এই প্রায় 11টা-12টা দেশের থেকে লোক আসবে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে থাকবে। তো এটা দেখেন একটা এক্সাম্পল। এছাড়া আমরা 2000 সালকে কেন্দ্র করে অলরেডি প্রচুর প্ল্যান আমরা তৈরি করে ফেলছি। সেই প্ল্যানগুলো আপনারা দেখবেন অচিরেই, এগুলো কিভাবে বাংলাদেশের সব জিনিস বিদেশে প্রচার করা যায়, বিদেশে কাস্টমার কিভাবে আনা যায়, বিদেশ থেকে তাদেরকে আমরা ফ্রি ইনভাইট করে নিয়ে আসবো, সাংবাদিক বলেন, ভালো ভালো প্রমিনেন্ট লোক বলেন, এরকম নানা পরিকল্পনা অলরেডি আমরা নিয়েছি, এবং আমাদের ভালো ভালো জিনিসগুলা আমরা এগুলা তাদেরকে বিভিন্নভাবে দেখানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং এই 2000 সালকে আমরা এটা সুন্দর একটা কিছু উপহার দিতে পারবো, যাতে করে টুরিস্ট সংখ্যা প্রচুর বাংলাদেশে বাড়বে আমার বিশ্বাস। ছোট্ট করে একটু বলেন যে আসলে আপনাদের এই খাতের উন্নয়নে আসলে সরকারি সহযোগিতার কতটা প্রয়োজন, কি কি ক্ষেত্রে আসলে আপনারা সরকারি সহযোগিতাটা চান? আমাদের সরকারি সহযোগিতা টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, মানে ফিনান্সিয়াল সহযোগিতা তো পাওয়া কঠিন, কিন্তু আমাদের যে সহযোগিতা প্রয়োজন, এটা সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে যতগুলো রিসোর্ট আছে সেই রিসোর্টের যে আপনার চলাচলের যাতায়াত ব্যবস্থা আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং ভ্যাট ট্যাক্স একটু কমানো, এবং সহজ শর্তে লোন প্রদান। এটা দিলেই কিন্তু রিসোর্ট মালিকদের জন্য যথেষ্ট, এর চেয়ে খুব একটা বেশি প্রয়োজন নাই। আর অ্যাওয়ারনেস করা এবং সরকারি প্রোগ্রামগুলো ওই সমস্ত রিসোর্টে গিয়ে করা, এটাই মোস্টলি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।
দর্শক, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবিরুদ্দিন আহমেদের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম রিসোর্ট ব্যবসা এবং অভ্যন্তরীণ পর্যটন খাতে এর প্রভাব নিয়ে। মাদারীপুরে নদীগুলোতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বছরের পর বছর প্রশাসনের নাকের ডগায় একটি প্রভাবশালী মহল চালাচ্ছে এ ব্যবসা। এতে ভাঙনে নদী পাড়ের মানুষ ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি বালু ব্যবসায়ীদের কেউ। এদিকে এই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে সুশীল সমাজ। আর জেলা প্রশাসক বলছেন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত আছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আড়িয়াল খাঁ নদীর মাদারীপুরের কালকিনির ফাঁসিয়াতলা লঞ্চঘাট এলাকায় পাশাপাশি 5টি ড্রেজার বসিয়ে কয়েক বছর ধরে প্রভাবশালী একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। একই অবস্থা জেলা শহরের লঞ্চঘাট এলাকারও। এখানে 3টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। সরকারের থেকে বলে না কি বলে আমরা তো বলতে পারি না, আমরা দেখি যে তারা বালি ভরে ভরে নিয়ে যায়। প্রশাসন কিছু টাকা পয়সা দেয়, একবার টাকা পয়সা দিলে আবার চলে। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বালু ব্যবসায়ীদের কেউ। এদিকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। 30টার মতো মোবাইল কোড করেছি, 9,70,000 টাকার মতো জরিমানা করেছি যে আমার এই 2 মাস কর্মকালীন সময়ে, এবং 22 জনকে আমরা বিভিন্ন মেয়াদে জেল দিয়েছিলাম। মাদারীপুর সদরের আড়িয়াল খাঁ নদীর সদরের অংশে 3টি, কালকিনি অংশে 5টি ও শিবচর অংশে 7টি এবং কুমার নদীতে 4টি, পালর্দি নদীতে 5টি ও পদ্মা নদীর শিবচর অংশে অন্তত 4টি ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সময় সংবাদ, মাদারীপুর। বিসিক শিল্পনগরীতে রপ্তানিমুখী শিল্প স্থাপনের উপযোগী অবকাঠামো গড়ে তোলার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের 2 দিনব্যাপী বার্ষিক সম্মেলন 2015-র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ব্যবসায়ীরা বিসিকে শিল্পায়ন করলে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন তিনি। সম্মেলনে বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিল্প পরিকল্পনা বাস্তবায়নে বিসিকের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান মন্ত্রী। কর্মক্ষেত্রে কাজে অবহেলার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন শিল্পমন্ত্রী। 2014-15 অর্থ বছরে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে ডাবল ডিজিট প্রবৃদ্ধি হয়েছে। এই সাফল্যে আত্মতুষ্টিতে না ভুগে আরো সৃজনশীল প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দেন আমির হোসেন আমু। 2021 সালের ভিতরে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের ভিতরে যে উন্নত দেশের পরিকল্পনা, এটা বাস্তবায়নের বিসিক একটা বলিষ্ঠ এবং ভালো ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি মনে করি। অতি সাফল্যের জন্য আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। আজকে আমাদের যে বিশ্বব্যাপী যে শিল্পায়ন এবং তার সাথে তাল মিলিয়ে আমাদের দেশের যে শিল্পায়ন পরিকল্পনা, এটাকে বাস্তবমুখী করে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমাদের আত্মতৃপ্তি নিতে হবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই আপনাদের কাজ করতে হবে। বাংলাদেশ শ্রম বিধিমালা 2015-কে শ্রমিকদের স্বার্থ ও আইএলও কনভেনশনের পরিপন্থী দাবি করে এর সংশোধনের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো, যা বাস্তবায়ন হলে শ্রমিকরা প্রচলিত আইনে বিদ্যমান সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবে বলে আশঙ্কা তাদের। রোববার নয়াপল্টনে মুক্তিভবনে এক গোলটেবিল আলোচনায় শ্রমিক সংগঠনের নেতারা এই আশঙ্কা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন সম্প্রতি গেজেট আকারে প্রকাশিত শ্রমবিধিমালার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। এতে শ্রমিকদের স্বার্থ খর্ব করা হয়েছে উল্লেখ করে ট্রেড ইউনিয়ন করার অধিকার, ঠিকাদারি সংস্থা কর্তৃক নিয়োগ প্রথা বাতিল সহ 9টি বিষয়ে দ্রুত সংশোধনের দাবি জানান তারা। বর্তমানে যে বিধিমালা তৈরি করা হচ্ছে সেই বিধিমালায় মালিকদের বিচিত্র রকমের চাতুর্যের আশ্রয় নিতে সাহায্য করবে, সেই সমস্ত কলা কৌশল এর ভিতরে আছে, সেটাই আমাদের আপত্তির কারণ। শ্রমিক নিয়োগ না দিয়ে ঠিকাদার দিয়ে কাজ করা, সেখানে ঠিকাদার শ্রম আইন অনুসারে শ্রমিকদের দিয়ে কাজ না করিয়ে ডেইলি বা সাপ্তাহিক মজুরির ভিত্তিতে কাজ করিয়ে তাদের ওভারটাইম ভাতা, সার্ভিস বেনিফিট, সাপ্তাহিক ছুটি, ঈদ বোনাস, মাতৃত্বকালীন সুবিধা কোনো কিছুই দেওয়া হয় না। এমনকি ন্যূনতম মজুরি গেজেট অনুসারে মজুরি দেওয়া হয় না। ফলে ঠিকাদারি সংস্থা ও প্রথা বাতিল করতে হবে। বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের জীবনমান উন্নয়নে ব্যাংক ঋণের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান।
রোববার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত দহলা খাগড়াবাড়ি ছিটমহলে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি 2041 সাল নাগাদ বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কার্যক্রম সহ নানা কার্যক্রমে ব্যাংকগুলো এগিয়ে আসছে। আমার খুব ভালো লেগেছে যখন দেখলাম ব্যাংকগুলো আপনার স্যানিটারি যে ল্যাট্রিন সেটা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানুষের কাছে। 2030 সালে আমরা উচ্চ মধ্য আয়ের দেশ হব এবং 2041 সালে আমরা সিঙ্গাপুর বা অন্য দেশের মতো উন্নত দেশ হব, এই স্বপ্ন আমরা দেখছি। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান গ্রাহক খরচ কমানোর আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই মিলনায়তনে মোবাইলে আর্থিক সেবা প্রদানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রতিমন্ত্রী জানান, গ্রাহকদের ভোগান্তি আর বিভ্রান্তি দূর করার লক্ষ্যে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সব প্রতিষ্ঠানকে একই রেটের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। ডিসিসিআই সভাপতি হোসেন খালেদের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির আইসিটি বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক সৈয়দ আলমাস কবির। টানা 8 দিনের ছুটির পর আজ থেকে শুরু হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। লম্বা ছুটি শেষে সোমবার সকাল থেকে পণ্য লোড আনলোডে ব্যস্ত সময় পার করছেন বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা। বন্দরে সকাল থেকে প্রবেশ করছে পণ্যবাহী ট্রাক। কর্মব্যস্ত হয়ে উঠেছে স্থলবন্দর। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে বেশিরভাগ কাঁচা পণ্য আমদানি হয় ভারত থেকে। 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই উপলক্ষে রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেক-ওয়ান গ্লোবালের সাথে মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি করল ব্র্যাক ব্যাংক, বিটস এবং বিকাশ। রোববার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, টেক-ওয়ানের কান্ট্রি জেনারেল ম্যানেজার লাহিরু মুনিন্দ্রা দাস সহ বিটস এবং বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির আওতায় মাইক্রোসফট সলিউশনের প্রযুক্তিগত সেবা পাবে ব্র্যাক ব্যাংক, বিকাশ ও বিটস। তাকাতা কর্পোরেশনের ত্রুটিপূর্ণ এয়ারব্যাগগুলো বিশ্ববাজার থেকে তুলে নিতে সহায়তা করছে 5টি বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় ট্রাফিক নিরাপত্তা অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বব্যাপী তাকাতা কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ এয়ারব্যাগ সংবলিত অন্তত 2 কোটি 30 লাখ গাড়ি রয়েছে। এর মধ্যে বিএমডব্লিউ, ফিয়াট ক্রিসলার, ফোর্ড মোটরস, হোন্ডা মোটর এবং মাজদা মোটর একীভূতভাবে অন্তত 1 কোটি 80 লাখ গাড়ি শনাক্ত করেছে। অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ এসব গাড়ি শনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হবে তাদের পক্ষ থেকে। Up with the increasing consumer demand for repair. So far, more than 1 million have been recalled. ব্রিটিশ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান টকটকের ওয়েবসাইটে যে সাইবার আক্রমণ হয়েছে তাতে অন্তত 40 লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি একে ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার আক্রমণ হিসেবেই দেখছেন তারা। ঘরে বসে ব্যাংক কিংবা শপিং মল সহ দৈনন্দিন জীবনের যাবতীয় কার্যক্রম সেরে নেওয়ার ব্যাপারে গ্রাহকদের আগ্রহের কমতি নেই। তাই জীবনযাত্রা সহজ করতে ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে গেল কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। কিন্তু ব্রিটিশদের কাছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন আতঙ্কের অন্য নাম। কারণ সম্প্রতি এমনই একটি প্রতিষ্ঠান টকটকের ওয়েবসাইটে হয়েছে সাইবার আক্রমণ। এ কারণে অন্তত 40 লাখ গ্রাহকের নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল ঠিকানা, টকটক অ্যাকাউন্টের বিস্তারিত, ক্রেডিট কার্ড এবং ব্যাংকের বিস্তারিত তথ্য এরই মধ্যে হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে একই ধরনের আশঙ্কা বিশ্লেষকদের মনেও। এ ধরনের ভয়াবহ বিপর্যয় ঠেকাতে প্রতিষ্ঠানটির আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা উচিত ছিল। শুধু এই প্রতিষ্ঠান নয়, বিশ্বের কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানই সাইবার আক্রমণের ঝুঁকির বাইরে নয়। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা রক্ষায় প্রতিষ্ঠানগুলোর আরো সতর্ক হওয়া উচিত।
এই ঘটনায় ভাবমূর্তি সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি, পাশাপাশি কমে গেছে শেয়ারের দামও। এবার গ্রাহক সংখ্যা কমার আশঙ্কায় বিশ্লেষকরা। দোষীদের খুঁজে বের করতে পারলে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, কারণ এতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে টকটকের শেয়ারের দাম আরো কমবে, সেই সঙ্গে কমবে গ্রাহক সংখ্যাও। তাই তাদের উচিত এমনভাবে সমস্যার সমাধান করা যেন গ্রাহকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এদিকে টকটক কর্তৃপক্ষ বলছে এই প্রথম তাদের প্রতিষ্ঠানে এত শক্তিশালী সাইবার আক্রমণ হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলেও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ফোর্বসের তালিকায় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হয়েছেন যারা ফ্যাশনসের প্রতিষ্ঠাতা স্প্যানিশ বিলিয়নিয়ার আমানসিও ওর্তেগা। বিশ্বের শীর্ষ ধনী এই ব্যক্তি পোশাক খাতকে বিশ্বব্যাপী ফ্যাশনের পাওয়ার হাউস হিসেবে পরিচিতি দিয়েছেন। অন্যান্য জনপ্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো দেখে উৎসাহ পেয়েই তিনি প্রতিষ্ঠা করেন যারা ফ্যাশনস। এর মধ্য দিয়ে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেক্সিকোর কার্লোস স্লিমকে টেক্কা দিলেন ওর্তেগা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $7,990 কোটি। কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় বিক্ষোভের 2 সপ্তাহ পর প্রতিষ্ঠান পুনর্গঠনের স্বার্থে শ্রমিক ইউনিয়নের সাথে বৈঠকে বসেছে এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ। প্যারিসে কড়া নিরাপত্তা অনুষ্ঠিত এই বৈঠকে এয়ার ফ্রান্সের ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষ জানায়, আলোচনার মাধ্যমে এয়ার ফ্রান্সের কর্মীদের আগের অবস্থানে ফিরিয়ে নিতে চান তারা। নানামুখী চাপের মধ্যে থাকলেও 2017 সালের মধ্যে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সম্ভব বলেও জানান তারা। এ সময় ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষ দাবি জানায় 2017 সালের মধ্যে কর্মী সংখ্যা 2,900-তে নামিয়ে আনার পরিকল্পনা সহ সব ধরনের কর্মী ছাঁটাই কার্যক্রম বাদ দেওয়ার। জানুয়ারি পর্যন্ত চলবে এই আলোচনা। গেল প্রান্তিকে যুক্তরাষ্ট্রে 8% পর্যন্ত বেড়েছে ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসের বিক্রি। এছাড়াও বছরের তৃতীয় প্রান্তিকে পুরো বিশ্বে প্রতিষ্ঠানটির ফাস্টফুডের বিক্রি বেড়েছে 4% পর্যন্ত। মেনুতে কয়েকটি নতুন খাবারের আইটেম সংযোজন করায় যুক্তরাষ্ট্র ও চীনে ফাস্টফুডের বিক্রি বেড়েছে বলে জানিয়েছে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ। এছাড়া প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি বেড়েছে কানাডা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায় ফাস্টফুড বিক্রি। মুনাফা ভালো হওয়ায় কর্মীদের মজুরি বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির অন্তত 90,000 কর্মীর জন্য সুবিধা আরও বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ। দর্শক, এবারে জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইট dscbd.org-তে। সূচকের চাঙ্গাভাবের মধ্য দিয়ে আজ ডিএসসিতে লেনদেন শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডিএসসিএক্স সাধারণ সূচক 9 পয়েন্ট বেড়ে রয়েছে 4,659 পয়েন্ট। ডিএসসিএস সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক 1 পয়েন্ট বেড়ে রয়েছে 1,118 পয়েন্টে এবং বাছাই সূচক DS30 3 পয়েন্ট বেড়ে রয়েছে 1,785 পয়েন্টে। এখন পর্যন্ত ডিএসসিতে লেনদেন হয়েছে 151 কোটি টাকার শেয়ার এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম রয়েছে 148টি, কমেছে 77টি এবং অপরিবর্তিত রয়েছে 49টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, আগেই জানিয়েছি ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করেছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এ বিষয়ে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। এবং এই ঘটনায় তাকে অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় এবং ডাক্তার তাকে কিছুক্ষণ পরে সে মৃত্যুবরণ করে, ডাক্তার মৃত্যু ঘোষণা করে। এই ঘটনায় তাভেলা সিজারে যে সংস্থায় কাজ করতেন আইসিসিও বাংলাদেশ এর বাংলাদেশ প্রধান হেলেন ভান ডার বেক সে বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করে, মামলা নাম্বার 8